এক মাস পূর্ণ হলো এই রাজ্যে নতুন সরকারের, মানে বিজেপি সরকারের। আর এই এক মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারী নেতৃত্বে যেমন রাজ্য সরকার অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে, ঠিক অন্য দিকটা যদি আমরা দেখি, কয়েনের অন্য পিঠটা, তৃণমূল যেন কর্পূরের মতো উবেই গেল। সুখেন্দু শেখর রায় রাজ্যসভার এমপির পদ থেকে তিনি রেজিগনেশন দিয়েছেন, কোয়েল মল্লিক দিতে পারেন, আর এরকম আরও অনেক সাংসদের নাম শোনা যাচ্ছে যারা এক পা তুলেই আছেন বিজেপিতে যাওয়ার জন্য। 6 বছর যিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘুরেছেন, থেকেছেন, কাজ করেছেন, পলিটিক্সটা করেছেন, যিনি 2বার এমএলএর জন্য প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে, কখন? যখন বিজেপি করাটা এই রাজ্যে অপরাধ ছিল, যখন লোক পাওয়া যেত না সংগঠন, তখন সেই কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা পুরো পার্সপেক্টিভটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই স্বাগত বেঙ্গল ভয়েসে। এই একটা মাসে কি দেখলেন? আপনি শুভেন্দু অধিকারীকে খুব কাছ থেকে দেখেছেন, কাজ করেছেন, পলিটিক্সটা করেছেন। হ্যাঁ, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখন প্রোটোকল শুভেন্দু দার সঙ্গে আমি দীর্ঘ 2017 থেকে 2020 একই গাড়িতে ঘোরা ওনার সাথে, আমি ওনার থেকে কাজ শিখছিলাম। তো যেমন ট্রান্সপোর্টে আমি ওনার নিচেই কাজ করছিলাম। আমি পলিটিক্যালি বাঁকুড়ায় অবজারভার ছিলাম, উনি বাঁকুড়ার অবজারভার ছিলেন। তো ওনার থেকে আমি প্রচুর জিনিস শিখেছি। ওনার গাড়িতেই ঘোরা, উনিকে আমি হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছে শুভেন্দুদা। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, নিশ্চিতভাবে আজ প্রোটোকল শুভেন্দু দা বলাটা আমার ঠিক নয়, কারণ আমি একজন প্রফেশনাল। আমি তো আর কেরিয়ারিস্টিক পলিটিক্যাল নয়, আমি আই এম আ প্রফেশনাল। তো আমি দীর্ঘ 25 বছর সামরিক বাহিনী থাকার পর বাংলায় ফিরে আসার পর এই কাজে নেমেছি। এবং নিশ্চিতভাবে এক মাসে মাননীয় মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানার ছাড়া আর কোনো শব্দ নেই। যেভাবে বিজেপি কমপ্লিটলি, এই সরকার, আমি সরকার বলবো, বাংলা সরকার, অনেকে আগে যারা করতো সরকার এবং পার্টিকে গুলিয়ে ফেলতো। সরকার সবার, সরকার তৃণমূলের, সরকার সিপিএম, সরকার কংগ্রেস, সরকার বিজেপি, সরকার যারা ভোট দেয়নি তাদেরও সরকার। তাই আমি বিজেপি সরকার বলবো না, আমি এখনকার পশ্চিমবাংলা সরকার বলবো। তার মাননীয় মুখ্যমন্ত্রী দারুণ কাজ করছেন, মানে এক্সট্রাঅর্ডিনারি। এইটাই মানুষ চায়, যেভাবে মানুষ চেয়েছে সেইভাবে উনি এখন আজকে 30 দিন উত্তীর্ণ হলো। এবং মানুষের যে ভেবেছিলেন যেভাবে একটা সরকার কাজ করা উচিত, সেইভাবে কিন্তু সরকারটা কাজ করছে। বিশেষ করে যে প্রশাসন শব্দটা প্রায় উজ্জ্বল হয়ে গেছিল এর আগের সরকারের, প্রশাসন পুরোটা পার্টি হয়ে গেছিল, প্রশাসন বলে কিছু ছিল না। এখন সরকার সরকারের মতন চলছে এবং আইন আইনের মতন চলছে। এটা ইন্ডিভিজুয়াল কারোর আইন চলে না, সরকার আইনের মতন করে সরকার চালাচ্ছে, এটা নিশ্চিতভাবে। এবং যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে দুর্নীতি প্রত্যেক অংশ সমাজের পৌঁছে গেছিলো, সেই দুর্নীতি ভাঙতে সময় লাগবে। 1 মাস হয়েছে। নিশ্চিতভাবে শুভেন্দুবাবু ভীষণ ভালো কাজ করছে। উনি খুব মানে কর্মঠ লোক। আমি যেটা জানি 24 ঘন্টায় উনি 18-19 ঘন্টা অনায়াসে কাজ করতে পারে। এবং প্রত্যেক দিন, আমি যখন লিডার অফ দ্য অপোজিশন ছিলেন, এবং আমি নিজেও দেখেছি, প্রত্যেক দিন উনি ধরো 700-600 কিলোমিটার মুভমেন্ট ওনার জন্যে কিচ্ছু নয়। 500-600 কিলোমিটার উনি মুর্শিদাবাদ যেতেন, মুর্শিদাবাদ থেকে ফিরতেন, তারপরেও কাঁথিতে এসে রাত্রিরে প্রোগ্রাম করতেন। আমি সেইভাবেও শুভেন্দুবাবুকে দেখেছি। ওনার সাথে আমি মালদায়, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় আমার দীর্ঘদিন ঘোরা। এবং বিজেপি সরকারকে কুর্নিশ, নিশ্চিতভাবে বিজেপি সরকার থেকে আমাদের আরও চাহিদা আছে, মানুষের চাহিদা আছে, বাংলার মানুষের চাহিদা। 10 কোটি বাংলার মানুষ কিন্তু বিজেপির দিকে চেয়ে আছেন, দেখছেন, খুব ক্লোজলি মনিটর করেছেন। কেন এত ধাক্কা খেয়েছে, তো এর আগে দীর্ঘ 34 বছরের একটা ঘা এখনও প্রায় শুকোয়নি। তারপর একদম ফালা হয়ে আছে যে ঘা, এবং রক্তাক্ত হয়ে আছে, সেটা হচ্ছে বিগত 15 বছর। আমি শুভেন্দুবাবুর সঙ্গে ছিলাম, কাজ করেছি। এবং আমরা স্মৃতি যখন ছেড়েছি, আমরা আজকে অনেকে, আপনি যাদের নাম নিলেন, তারা আজকে যখন তৃণমূল হেরে গেছে অনেক বড় বড় কথা বলছে। আমরা যেদিন তৃণমূল ছেড়েছি, আমিও বিভিন্ন পদে ছিলাম, এই দুজনে। আর শুভেন্দুদা তো নিশ্চিতভাবে মন্ত্রী ছিলেন, অনেক পদে ছিলেন, এবং আমি তখন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ছিলাম এবং তার নিচে ট্রান্সপোর্টে কাজ করছিলাম।
এমওএস পদে ছিলাম, এবং সেইখান থেকে আমরা কিন্তু এক রাতে ডিসিশন নিয়ে 19শে ডিসেম্বর 2020-তে কিন্তু আমরা তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলাম। যখন তৃণমূল আবার জিতবে না জিতবে আমরা কিছু জানতাম না, কারণ তৃণমূলে যে চলছিল আমাদের ভেতরে, আমরা প্রেসে এসে এত বাজে কথা বলিনি, হ্যাঁ বেরোবার পর হয়তো বলেছি, কিন্তু ভেতর থেকে যে আজকে আওয়াজ উঠছে এইভাবে আমরা ছেড়েছি। শুভেন্দুবাবু নিজের বিধায়ক পদ ইস্তফা দিয়েছে, আমি আমার যে গভর্নমেন্ট পজিশন ছিল ইস্তফা দিয়েছি, তারপর বেরিয়ে যা বলার আমরা বলেছি, কিন্তু আমরা এই যে ভুল হচ্ছিল সেটা আপোষ করিনি। তাই আমাদের সঙ্গে আরও কিছু লোক সেই সময় কিন্তু বেরিয়ে এসেছিল। সুখেন্দু শেখর রায় অলরেডি রেজিগনেশন দিয়েছেন, কোয়েল দেবে বলছেন, শোনা যাচ্ছে, এরকম আরও অনেকের নাম শোনা যাচ্ছে। তো আমরা বিধায়কদের তো দেখলামই, একটা আলাদা টিম তৈরি হয়ে গেল, আমরাই আসল তৃণমূল, বিরোধী দলনেতা হয়ে গেল আলাদা। এবার সাংসদরা, পুরো বিষয়টা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? মানে বিধানসভা তো হয়ে গেল, এবার কি তাহলে 29শে লোকসভাও সাফ? স্মৃতি, যেখান থেকে আপনি শুরু করলেন, কর্পূর আমরা জানি যদি খোলা রেখে দেয় ওটা উবে যায়, এবং একটা রাজনৈতিক দল যার কোনো আইডিওলজি নেই, এটা তো আর্থিক লেনদেনের ওপরে এই দলটা চলছিল, এবং দলটা যখন আর্থিক লেনদেন কর্পূর যখন খোলা রাখে এটা উবে যায়, আমরা প্রত্যেকে জানি, এবং দলটা উবে যাচ্ছে। এবং আজকে যারা এত বড় কথা বলছে, দেখুন তৃণমূল যেভাবে দুর্নীতিগ্রস্ত একটি দল, আপাতমস্তক, এবং আমি মনে করি যে ওপর থেকে নিচে, ওপরের লোকরা যদি সেটা, এই যে আমি বললাম যে প্রশাসন বলে কোনো শব্দ নেই, আইন বলে কোনো শব্দ নেই, এই আইন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা যদি একবারে ভেঙে চৌচির হয়ে যায় তাহলে একটা সরকার চলতে পারে না, এবং তাই হয়েছিল। কিন্তু যে লোকগুলো এতদিন তার থেকে সুবিধে নিয়েছে, যারা কাউন্সিলর ছিল, যারা পঞ্চায়েতে ছিল অথবা জেলা পরিষদে ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, সাংসদ ছিল, বিধায়ক ছিল, তারা যখন এই অবস্থান হচ্ছিল, গত 5 বছর আগেও কেন ছাড়লো না, 10 বছর আগে ছাড়লো না? সুখেন্দু শেখর রায় তো বারবার উনি ওখানকার সাংসদ হয়েছেন রাজ্যসভার, তিনি তো জিতে আসেননি, তিনি তো সাংসদ ছিলেন রাজ্যসভার, তাহলে এই আওয়াজটা কেন তোলেনি? আমি তো দলে এদের যারা বলছে, আমি দলের মধ্যে ছিলাম, আমি কারোর নাম নিতে চাই না, কারোর আওয়াজ যখনই মিটিং হয়েছে আমরা 4-5 জন ছাড়া এই আওয়াজগুলো কিন্তু আমি কারোর মুখে শুনিনি। আজকে যাদের এই গর্জন, যাদের আওয়াজ, প্রশান্ত কিশোরের নামে প্রথম আওয়াজ, এই আইপ্যাকের নামে প্রথম আওয়াজ হলে কর্নেল দীপ্তাংশু চৌধুরী ফার্স্ট, এবং আমার সঙ্গে ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়েছিল মুখ্যমন্ত্রীর সামনে, এবং মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমি নামগুলো নিচ্ছি, এবং এটা শুভেন্দুবাবু জানেন। এই প্রথম যে আওয়াজ তোলা এই দুর্নীতি 2019-এ, কারণ আমি গ্রিভেন্স অ্যান্ড মনিটরিং সেল দেখছিলাম, এই আজকে যে পুরো বাংলা অথবা ভারতবর্ষ যে দুর্নীতিগুলো দেখছে, এই দুর্নীতি কিন্তু আমার কাছে এসে গিয়েছিল যখন আমি গ্রিভেন্স অ্যান্ড মনিটরিং সেল, এটা আমি বানাই, আমার থেকে কপি করে প্রশান্ত কিশোর, ক্যামেরার সামনে বলছি, এবং দিদিকে বলো চলছিল। এবং আমি প্রথমে বলি যে দিদিকে বলো যেটা আপনারা করছেন, এটা দিদি তো একটা রাজনৈতিক দলের দিদি, এটা তো পশ্চিমবঙ্গের দিদি হতে পারে না, পশ্চিমবাংলার উনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তো এই সরকার আর পার্টি এক করে দিচ্ছে, এটার জন্যে আমার প্রথম কথা উনি কপি করেছিলেন এই দিদিকে বলো, এবং দিদিকে বলোর মধ্যে আমি প্রথম যে আওয়াজ তুলি যে দিদি তৃণমূল কংগ্রেসে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের দিদি হতে পারে, যারা তৃণমূল কংগ্রেস করে না, যারা বিজেপি করছে, সিপিএম করছে, কংগ্রেস করছে, সাধারণ মানুষ, তাদের কেন দিদি হবে? তাই তো মুখ্যমন্ত্রী, তো মুখ্যমন্ত্রীকে বলো করুন। এই নিয়ে প্রথম ঝগড়া আমার সঙ্গে প্রশান্ত কিশোরের, এই নিয়ে প্রথম হয়, এবং এই যে গ্রিভেন্স, এটা আমি তৈরি করে দিলাম জুন 2019 মাসে, একটা নতুন ডিপার্টমেন্ট হয়েছিল সিএমও অফিসে, এই ডিপার্টমেন্টে যে গ্রিভেন্স আসা শুরু হয়েছিল, যেটা আপনারা 2021-এর পর থেকে আজ পর্যন্ত দেখছেন, তখন এসেছিল 2019-এ, সে পার্থ চট্টোপাধ্যায় হোক, যে কোনো লোক হোক, তাদের যে এই যে খাতা আজকে খুলেছে 2021-এর পর, এই খাতা আমি প্রথমে ভেতরে খুলেছিলাম 2019-এ, কিন্তু সেটা গ্রাহ্য করা হয়নি, এবং আরও অনেক ঘটনা আছে, হয়তো আজকে সেটা বলার দিন নয়, এরকম আরও ঘটনা ঘটেছে, এই আওয়াজ তুলেছে, এবং সেদিনও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আমার সাথে দাঁড়িয়েছিল, আমার পাশে দাঁড়িয়েছিল, এই যে আওয়াজ আমি তুলেছিলাম উনি কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছিল যে হ্যাঁ এটা তুলতে হবে, এটা বলতে হবে, আমি ওনাকে দেখাই, এই প্রত্যেকটা জিনিস উনি জানতেন, কারণ এই ডিপার্টমেন্টের কমপ্লিট দায়িত্ব আমি ছিলাম, আমি ওনার কাছে নিয়ে গেছি, এই আমার কাছে মানুষের থেকে কমপ্লেন আসছে, মানুষের কমপ্লেন,
গ্রিভ্যান্সে গ্রিভ্যান্স, আপনার গ্রিভ্যান্স হলে আপনি আমার পাঠাবেন, সেইটা যদি আমি দায়িত্বশীল হিসেবে ওটাকে গ্রহণ না করে ওটাকে ক্লিয়ার করতে পারি, সলভ করতে পারি, ইউজলেস। তো উনি কিন্তু সেই প্রথম দিন থেকে আওয়াজ তুলেছিলেন এবং এর পাশে দাঁড়িয়েছিলেন। অনেকে বলে উনি ওনার কথা উনি ভাইপোর নিচে চাকরি মানে থাকবেন না, অথবা ওনাকে উপমুখ্যমন্ত্রী করে, সব মিথ্যে, কমপ্লিট ফলস। শুভেন্দু অধিকারীর যে ন্যারেটিভটা বলা হচ্ছিল যে এই কারণেই তিনি ছাড়লেন, উনি ছেড়েছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে উনি আওয়াজ তুলেছিলেন, এই দুর্নীতির বিরুদ্ধে বলেছিলেন প্রশাসনকে আরও শক্তিশালী হতে হবে, এবং মুখ্যমন্ত্রীকে বারবার বলেছিলেন যারা করছে তাদের উপর শাস্তি নিতে হবে অথবা বার করে দিতে হবে দল থেকে। এইটা কেউ মানেনি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন এই আওয়াজ তোলার জন্যে প্রথম তার ক্ল্যাশ লাগে। এই যে বিভিন্ন রটিয়ে দেওয়া হয় যা তিনি, একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। ওনার অভিষেকের উত্থান কি, উনি তো শুভেন্দু অধিকারীর উত্থান তো নন্দীগ্রাম থেকে, তখন অভিষেক আসেইনি। 2008-9-7 থেকে ওনার উত্থান, এবং যেভাবে তৃণমূল কংগ্রেসকে তাদের পরিবার দেখাশোনা করেছে পূর্ব মেদিনীপুরে, তখন একত্রিত মেদিনীপুরে ছিলেন, তার বাড়িতে থাকা, তাদের হাজার হাজার কর্মীর খাওয়া দেখা, শিশির অধিকারী মশাই তাদের দেখাশোনা করা, এইটাকে তৃণমূল কীরকম করে ভুলে গেল? এবং তখন তো অভিষেক ব্যানার্জি এই সিনে আসেননি। তো এই কমপ্লিট মিথ্যা কথা যে অভিষেক উত্থানের জন্য ওনাকে দাবিয়ে বসে, উনি তো উনি 36খানা ডিপার্টমেন্ট ওনার বিভিন্ন ভাবে দেখছিল। তো মুখ্যমন্ত্রী তো ওনাকে একটা লেভেলে ভেবেছিল বলেই তো ওনাকে সমস্ত জায়গায় দিয়েছিল, এবং উনি কাজ করছিলেন। আজকে বাংলার যতটুকুনি কাজ হয়েছে, সে ট্রান্সপোর্ট বলুন, রোডওয়েজ বলুন, ইরিগেশন বলুন, সব কিছু শুভেন্দু অধিকারী সেই জায়গাটা করতে পেরেছিলেন। স্যার তার মানে এই আমার একটা কথা মাথায় আসছে, তার মানে এই যে অ্যারেস্ট হওয়ার লিস্ট, আমরা লাস্ট জাহাঙ্গীরকেও দেখলাম, এই যে অ্যারেস্ট হওয়ার লিস্ট, এবং যেখানে অনুব্রতরও নাম আছে এরকমও শোনা যাচ্ছে ভোট পরবর্তী হিংসার জন্য, তার মানে যে পাহাড় প্রমাণ দুর্নীতি আপনি 2019-এ দেখেছেন, তার মানে এই লিস্টটা আরও বাড়বে, প্রচুর অ্যারেস্ট হবে। দেখুন, আমার কাছে 10-12 দিনের পর, এটা জুন মাস, আমি যা বললাম 2019-এ এই সেল শুরু হয়েছিল, 15 দিনের মধ্যে যেভাবে কমপ্লেন পুরো বাংলা ব্যাপী আমাদের কাছে এসছিল, আমাদের দুবার সার্ভার ফেল হয়েছে, 15 দিনের মধ্যে। বেশিরভাগটা দুর্নীতি, বাকি ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে, রাস্তা, কল, নল, বাস চাই, আলাদা আছে, কিন্তু বেশিরভাগটা 80% অফ দ্য গ্রিভ্যান্স ওয়াজ দুর্নীতি। সো যখন এটা দেখানো হয়, তো যদি আপনার সরকারকে, আপনি সরকারে একদম উচ্চ জায়গায় বসে আছেন, আপনি ডিসিশন নেবেন, এবং আমি আপনার কর্মরত একজন কর্মী, আপনাকে দেখাই যে দুর্নীতি হয়েছে, আপনার সরকারে বিভিন্ন লোক, বিভিন্ন আমলা দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন মন্ত্রী, আমি নামও নিতে পারবো এক সময়, আজকে হয়তো নেব না, তারা যুক্ত, কেউ আংটি পরছে, কাউকে সোনার এই মোটা হার পরিয়ে দিচ্ছে, সেই ছবিগুলো আমাদের কাছে আসছে, গ্রিভ্যান্সেলে আমি দেখাচ্ছি, সেটা যদি আমার সামনে এরকম ছিঁড়ে ফেলে দেওয়া হয়, তার মানে সেগুলোকে আরও অ্যালাউ করছে। এই দুর্নীতিকে অ্যালাউ করা হলো 2019 থেকে, তারপর তো একবার এটাকে ক্র্যাক করলো 2021-এ। বিজেপি চলে আসা উচিত ছিল, সামহাও আসেনি, 2026-এ এসছে, বেটার লেট দ্যান নেভার। বাট এই যেভাবে এখন দেখুন, আমাদের ট্রেজারি যেটা হচ্ছে, ভাঁড়ের মা ভবানী, পয়সা নেই, এই সরকারের অনেক ডিফিকাল্টিস, অনেক। আর কেন্দ্র তো শুধু বাংলার জন্য পয়সা ছাপিয়ে বাংলাকে পাঠিয়ে দিলে হবে না, তাদের 29টা রাজ্য দেখতে হবে। সো দেয়ার ইজ আ প্রবলেম, আমাদের বাজেট, দের ইজ এন হিউজ ডেফিসিট, দের ইজ এ প্রবলেম। তো এই প্রবলেমের মধ্যে দিয়ে আস্তে আস্তে এই যে ছোট ছোট হার্ডেলগুলো ক্রস করবে, আমি নিশ্চিত, আমি যতটা মুখ্যমন্ত্রীকে চিনি, হি উইল ডু ওয়ান্ডার্স, অ্যান্ড বাংলার 10 কোটি মানুষ কিন্তু আমার মনে হয় নেক্সট 5 বছর, আমরা যেটা রামরাজ্য বারবার বলি, রামরাজ্য কিন্তু পশ্চিমবাংলার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ স্যার। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে স্যারের কাছে কেন আসা। তিনি তৃণমূলের আমলে যে গ্রিভেন্স সেল, সেটার দায়িত্বে ছিলেন, এবং সেখানে কি হয়েছে, দুর্নীতির শেকড়টা কতটা গভীরে
বোঝা যাচ্ছে আজকে অ্যারেস্টের সংখ্যা এবং মুখগুলো দেখে। আর এখানে শেষ নয়, সবে তো শুরু। এই লিস্টটা আরও অনেক লং, আরও অনেক দীর্ঘ চলবে। কারা কারা অ্যারেস্ট হয় এবার দেখুন, সময়ের অপেক্ষা। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।